নমস্কার। আজকে ওই কথা ও কাহিনীর যে অনুষ্ঠানগুলো আমরা করে আসছি, সেই অনুষ্ঠান করতে করতে আজকে আমরা এসছি নাট্য ব্যক্তিত্ব মানবেন্দ্র গোস্বামীর কাছে। আমার সঙ্গে রয়েছেন বিমল দাশগুপ্ত। আমরা আজকে এই ওনার কাছে আসার কারণ হচ্ছে উনি নাটকের লোক, কিভাবে নাটকে এলেন, তারপরে নাটকের যে দিনগুলো তিনি পার করেছেন এবং সেইভাবে কিভাবে করেছেন সেই কথা শুনবো তার কাছে। নমস্কার মানবদা, আপনার কাছে আমরা এসছি এই কথা ও কাহিনীর পক্ষ থেকে। আপনার কাছে শুনবো আপনার সেই ফেলে আসা দিনগুলোর কথা, কিভাবে আপনি নাটকে এলেন, তারপর কিভাবে নাটক শুরু হলো আপনার জীবনে, কিভাবে মিশে গেল। সবার যেরকমভাবে হয় আর কি। প্রথমে স্কুলের নাটকে অংশগ্রহণ করা, স্কুলের নাটক প্রত্যেকবার হতো, বিশেষ করে পুরস্কার বিতরণী সভা, তখন একটা করে নাটক আমাদের স্কুলে হতো। আমাদের স্কুলটা ছিল সোদপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, সেখানে পালা করে নাটক হতো এবং সেই একটা নেশা। তারপরে পাড়ার নাটকে আরেকটু বড় হলাম, 25শে বৈশাখের অনুষ্ঠান, পাড়ার লোকের সহযোগিতায় বড় বড় অনুষ্ঠান হতো। রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতেও বহু নাটক হয়েছে। আমাদের স্কুলের শতবর্ষের অনুষ্ঠানে আমার নাট্যরূপ দেওয়া শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুরের, স্কুলের টিচার এবং এক্স স্টুডেন্ট এরা সবাই মিলে সে নাটক মঞ্চস্থ করেছিলাম এবং যথেষ্ট সুনাম অর্জন করেছিল। এই আমার নাটক করা নেশাটা ক্রমশই একটা আন্তরিক জায়গায় স্থান করে নিচ্ছে। কেবল মনে হতো যে এইটাই যদি করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না। কিন্তু হওয়ার জন্য আমি একটা চেষ্টা করেছিলাম। যেমন ধরুন 67 বামফ্রন্ট সরকার নতুন ক্ষমতায় এসেছিল, তখন একটা উন্মাদনা ছিল। আমি তখন নন্দননগরে থাকতাম, তখন গণনাট্য সংঘ ওখানে তৈরি হয়েছিল, সেখানকার নাট্য পরিচালকের দায়িত্ব আমার ওপর পড়েছিল। তো সেই পরিচালনাগুলো একটু পরিপক্কতার দিকে ছিল। পরবর্তী সময় মনে হলো এই অপটুত্ব দিয়ে বেশি দূর এগোনো যায় না, একটা ধারাবাহিক চর্চা না থাকলে এগোনো যায় না। আমি যখন আরো বড় হলাম, কলেজে গেলাম, সিটি কলেজে, সেখানে স্টুডেন্টদের নাট্য প্রতিযোগিতা, ইনস্টিটিউট অফ এই আপনার এই ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রতি বছর হতো। প্রতিযোগিতামূলক ছিল। কলকাতা এবং কলকাতার বাইরেও যেসব কলেজ ছিল তাদের ছাত্ররা পার্টিসিপেট করত। ফলে এটা মনের মধ্যে গেঁথে বসছে। তারপরে ঠিক করলাম যে না, এই সম্পর্কে বিশদ আমারও একটা পড়াশোনা করতে হবে। তো আমি 67-এ গ্র্যাজুয়েশন করলাম, তারপরে নানান টার্মটলে পরবর্তী সময় আমি বিএড করলাম। তারপরে আমি ভাবলাম যে
সবই তো করলাম, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। তা সেখানে ভর্তি হয়ে নাটকে এমএ করলাম। সেইখানে সান্নিধ্যে এলাম শম্ভুবাবু, শম্ভু মিত্র, কুমার রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সৌমেন নন্দী, আরও কত নাম বলবো, যাদের সান্নিধ্যে আমি ভীষণভাবে ঋদ্ধ হয়েছি। পরে আমার মনে হয়েছে এটা একটা জীবনের অঙ্গ। নাটক ছাড়া আমার বাঁচা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সেই থেকে চলার পথে কিন্তু আমার আক্ষেপ এটাই যে বিভিন্ন কারণে এই চলার পথের আমি এটাকে পেশা করতে পারিনি। আর প্র্যাকটিক্যালি বলতে কি, এটা পেশা করতে আমার মনও চায়নি। আমি তখন গ্রুপ থিয়েটারে 73 আমাদের অবেক্ষণ নাট্যগোষ্ঠী তৈরি করি। সেইটা এখন 50 বছর। এই পূর্তি উৎসব হবে সামনে। সেই নাটক করে এসেছি এবং গ্রুপ থিয়েটার করতে গিয়ে আমাদের তখন একটা চিন্তা ছিল। সেই চিন্তাটা হচ্ছে যে প্রশাসন বিরোধিতা, প্রতিষ্ঠান বিরোধিতা, এটা একটা মুখ্য উদ্দেশ্য ছিল। আর একটা ছিল আমি সামাজিক জীব, সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি তো সমাজকে কিছু দিতে পারিনি, আর আমার দেয়ারও ক্ষমতাও সীমিত। কি দেব আমি? তো একমাত্র আমি যেটা পারি সেটা হচ্ছে নাটক। তো সমাজকে ঋদ্ধ করার জন্যে আমার যা করণীয়, নাটকের মাধ্যমেই আমি তা করব। আমার যা প্রতিবাদ, আমার যে সহানুভূতি, আমার যে বন্ধুত্ব, সবই আমি প্রকাশ করব আমার নাটকের ভেতর দিয়ে এবং জনগণের একজন অংশীদার হিসেবে। তখন থেকেই পেশাগত দিক থেকে আমি শিক্ষকতা করেছি, আর বাদবাকি সময়টা নাটকের সাথে যুক্ত হয়েছি। একটা সময় গণনাট্যের 72, তখন জানেনি বাংলার অবস্থাটা কি। সিদ্ধার্থ শঙ্কর তখন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তখন শুনেছেন, আপনারা কত বড় ছিলেন আমি জানি না, তখন শুনেছেন যে জ্যোতিবাবুও বরানগর থেকে তার নমিনেশন তুলে নিতে বাধ্য হয়েছিলেন। মানে সন্ত্রাসটা এই পরিমাণের হয়েছিল। তখন গণনাট্য ঠিক করলো আমার একটা গণনাট্যের প্রতি সহানুভূতি, এবং প্রথম জীবনটা গণনাট্য থেকেই আমার ওঠা, এটা আমায় স্বীকার করতেই হবে। তো তখন গণনাট্যের রাজ্য কমিটি ওরা ঠিক করলেন যে প্রফেসর মামলক বলবেন নাটক, প্রফেসর মামলক করবেন। ওটা ছিল স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী একটা নাটক। হিটলারের আমলে এক পরিবার, একজন ইহুদি, একজন জার্মান, তাদের যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশন নিয়ে এ বইটা হয়েছে। তারপরে হয়েছে সেখানটা আমাকে পরিচালকের ভূমিকা পালন করতে হয়েছে এবং আমাদের
অগ্রজ যারা ছিলেন তাহাদের সহযোগিতায় মান্যগণ্য অনেকের সাথে তখন সম্পর্কটাও হয়েছে। সেই প্রথম কি আপনার পরিচালনায় আসা? না, পরিচালনায় তার আগে এসছি, কিন্তু একটা বড় ক্যানভাসে এই ওটা অনেকেই সেখানে করেছে, এমনকি খালেদ চৌধুরী সেট ডিজাইন করেছে। আলো তালে কে দিয়েছিলেন? আলো করেছিলেন, আমার ডিরেকশন ছিল, আলোটা করেছিল বৃন্দাবন হালদার। ওটা যথেষ্ট সাফল্য অর্জন করেছিল। তাছাড়াও আপনারা জানেন যে গণনাট্যের ব্যাকগ্রাউন্ডটা কি, সেখানে শো হওয়াটা খুব কঠিন ব্যাপার না, ছিল। তাই না? তো সেগুলো করলাম। লং মার্চ, তারপর বিধি ও ব্যতিক্রম, তুমি আমি সবাই। পরবর্তী সময় আমি আর তেমন করে সময়টা দিতে পারলাম না। এদিকে আমার অবেক্ষণ তৈরি হয়ে গেছে। ৭৩ থেকে আমরা যাত্রা শুরু করেছি। অনেক লোক ছিল তখন, তা বলবো না। আমরা ৬-৭ জন যুবক মিলেই ওটা তৈরি করেছিলাম। এবং ওই যে বললাম, পরিপ্রেক্ষিতটা ৭২-এর ওই তখন মনে হলো যে এই পন্থায় কিছু হবে না, অন্যরকম কোনো কিছু রূপ ধরতে হবে। তখনই মাথায় এলো অবেক্ষণের কথা। রেজিস্ট্রেশন হলো, রঙ্গনায় একটা শো হলো ৪ঠা মার্চ ১৯৭৪ সাল, অবেক্ষণের ব্যানারে। সেই আমার প্রথম পরিচালনা। ম্যাক্সিম গর্কির সামান্য অসামান্য, এই দিয়ে শুরু। অবেক্ষণের ব্যানারে আমাকে ২৫-৩০টা বই পরিচালনা করতে হয়েছে। কিছু নাটক, নাট্যরূপ এগুলোও দিতে হয়েছে। আমি নাট্যকার নই, তবুও নাটকে হাত দিতে হয়েছে। কারণটা হচ্ছে প্রযোজনার জন্য নাটক দরকার। সে নাটক সবসময় যে আমি অন্যান্য নাট্যকারের কাছ থেকে পাবো এমন কোনো কথা নেই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শ্যামাকান্ত দাস আমাকে অত্যন্ত স্নেহ করতেন। ওর দুটো নাটক, গুলশান, ও যখন লিখছে তখনই আমাদেরকে উদ্দেশ্য করে লিখছে। এবং সেইটি আমরা প্রথম শো করেছিলাম। ১৩ ওপরে আমরা গুলশানের শো করেছি। তার মানে গুলশন, আমিও অভিনয় করেছি গুলশনে। তার মানে গুলশন দিয়ে আপনি, মানে গুলশনের নাটকটা প্রথম আপনারই করেছিলেন তাহলে? হ্যাঁ, প্রথম। আর একটা ছিল পরশমণি। পরবর্তী সময় দেখবেন যে তাপস ওরা, মানে অমিতাভ ওরা করেছিল। সেই পরশমণিও আমাদের জন্যই লিখেছিলেন, আমরাই করেছিলাম। সেটাও যথেষ্ট, তবে গুলশানের মতো অতটা শো হয় না, তবে ১০০ ছাড়িয়ে গেছে। আর তখন একটা সুবিধে ছিল, যে কোনো টিম যে কোনো মঞ্চে করুক না কেন, দর্শকের অভাব হতো না। এখন যেমন অনেক কিছু খরচা করে প্রচার করেও লোককে আনা সম্ভব না, আর তখন ছিল তার উল্টো, অনেক খরচ টরচ করেও দর্শককে বাড়ি পাঠানো যেত না। তারা নাটক দেখবেই, আর শুধু দেখবে না, নাটককে পেট্রোনাইজ করবে। এই রকমভাবে
যে নাটক আমরা মঞ্চস্থ করছি সে নাটক তাদের যদি ভালো লাগে, বিভিন্ন জায়গায় তার কলসু ছিল। আমরা তখন নাটক করে আর কত পয়সা পেতাম, নাটক সারা বছর চলার মতো তো হতো না। ওই কলসও আমাদের বাঁচিয়ে রেখেছিল। এখন তো সেই কলসটাই নেই, কলসই আমাদের বাঁচিয়ে রেখেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন যে সময় এসছে সেই সময় বড় কঠিন সময়। সেই কলসও নেই, সেই দর্শক নেই। কিছু দল আছে রাজ্যের কেন্দ্রীয় সরকারের অনুদান পাচ্ছে, তারা করতে পারছেন, যারা পাচ্ছে না করতে পারছেন না। কেউ হয়তো রাজ্য সরকারের অনুদান পাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের অনুদান হচ্ছে না, তারা বেশি দূর পাচ্ছে না। সবচাইতে অসুবিধাজনক অবস্থায় হচ্ছে মফস্বলের নাট্য চর্চা যারা করছেন তারা। আপনি যদি বলেন নাটকে প্রতিষ্ঠান বিরোধিতা, তা যদি অ্যাকচুয়ালি কেউ করে থাকে, আমার মতে মফস্বলের দলগুলো করছে। তারা খেয়ে না খেয়ে, কোনো অনুদান না পেয়ে, এমনকি কলকাতার মঞ্চগুলোতে ভালো ভালো ডেটগুলো তারা পায় না, এমন সব ডেট পায় সেখানে এসেও খুব একটা সুবিধে করতে পারে না, অথচ লড়াইটা তারা করে যাচ্ছে। আমরা যখন গ্রুপ থিয়েটারের কনসেপ্ট নিয়ে লড়েছিলাম তখন আমাদের এই প্রতিষ্ঠান বিরোধিতা ছিল মূল। তারপরে শম্ভুবাবু নবনাট্য, সৎনাট্য, বাদল সরকারের থিয়েটার, তো নানাবিধ তাত্ত্বিক আলোচনা এবং নাটক হয়েছিল, তার তত্ত্বগত লড়াই ছিল। কিন্তু এখন সেই গ্রুপ থিয়েটারটা আমার যা মনে হয় সেই জায়গাটা আর নেই, তার একটা বিবর্তন হয়ে গেছে। এখন গ্রুপ থিয়েটার যারা করে তাদের একটা অফিস মেনটেন করতে হয়, একটা সরকারি অনুদান পেতে গেলে তার অফিস টিপটাপ রাখতে হবে, হাতের কাছে যখন যা চাই তাই সাপ্লাই দিতে হবে, তারপর কাকে সন্তুষ্ট করতে হবে, কাকে না নিলেও চলে, এত ক্যালকুলেশন করে আজকের গ্রুপ থিয়েটারটা হয় না, আমার মতে স্মার্ট থিয়েটারটা হয়। এই স্মার্ট থিয়েটারের কনসেপ্টটা আমার এক বন্ধু হচ্ছি, সে আমাকে বলেছে, মানবদা আপনি জানেন না, হ্যাঁ এখন হচ্ছে স্মার্ট থিয়েটার, যে যত স্মার্টলি অয়েলিং করতে পারবে তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি। তিনি কি করছেন, কেন করছেন, কার জন্যে করছেন, এইসব প্রসঙ্গ অবান্তর। তো এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। কাজেই আমাদের যে কনসেপ্ট নাটক সম্পর্কে, নাটক কেন করব, কার জন্য করব, কোথায় করব, এইসব যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো এখন অবান্তর। নাটক এখন একটা বিকল্প পেশা। বিশেষ করে নাট্য দলগুলির মধ্যে যারা নাটক করতে আসে প্রায়শই পাওয়া যায় না, মেয়েদেরও না ছেলেদেরও না। এই জন্য কি সিরিয়াল নেই? না, কেউ দায়ী না। এর জন্য দায়ী আদর্শহীনতা। আমাদের সময়েও টিভি শুরু হয়েছিল, নুক্কর বলে একটা
হতো, সেটা কম জনপ্রিয় হয়। জনপ্রিয় হয়নি, রামায়ণ কম জনপ্রিয় হয়নি। তা সত্ত্বেও একটা আদর্শ ছিল। আমাদের এখানে যারা নাটক করতে আসতেন আর কি, তারা কেউই সোনার চামচ মুখে দিয়ে আসতেন না। কেউ কারখানায় কাজ করে, কেউ স্কুলে চাকরি করে, কেউ মার্কেন্টাইল কোম্পানিতে কাজ করে। তারা ওই সময়টুকু এটাকে বিনোদন হিসেবে নিত না, এটাকে একটা কর্তব্য হিসেবে গ্রহণ করত। এখন হচ্ছে গ্রুপ থিয়েটারগুলোকে দরকার যে আমি যদি গ্রুপ থিয়েটারের সাথে একটু লেগে থাকি, কি করছি না করছি এটা বড় কথা না, যদি একটা সার্টিফিকেট দিতে পারি যে আমি নাটক করি, তাহলে নাকি সিরিয়ালের জগতে একটা এন্ট্রি পেতে সুবিধে হয় আর কি। তা আপনি বুঝতে পারছেন যে এই সুবিধাবাদী মনোভাব নাটককে কত এনরিচ করতে পারে না। এখন বিষয়গুলো দেখুন না, যে বিষয় সমাজ বিমুখ, যে বিষয় আমার আপনার প্রতিদিনের চা পার মেটায় না, তা এই থিয়েটারটা করে তো কোনো লাভ নেই। বরঞ্চ যারা বুক চিতিয়ে আদর্শের জন্যে থিয়েটারটা এখনো করে চলেছে, তাদের জন্য আমার কুর্নিশ। তো এই তো আমাদের নাট্য জগতের অবস্থা। এই অবস্থার আপনারা শুনলেন আজ এই নাট্য অবস্থায় কি দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিমলকান্তি দাশগুপ্ত, তিনিও নাটকের লোক, তিনিও মানববাবুকে অনেক দিন ধরে দেখছেন। তার কাছ থেকে নাটক, আজকের নাটক আর মানববাবুর সম্বন্ধে কিছু আমরা শুনে নেব। এতক্ষণ আমার খুব প্রিয় বন্ধু মানববাবুর কথা শুনলাম, শুনে আমি নিজেই সমৃদ্ধ হলাম। নাটক আমি এখনও ভালোবাসি, নাটকের সঙ্গে আছি, নাটক পড়ি, নাটক অভিনয় হলে দেখি, এখনও আমার স্বভাবের মধ্যে সেটা রয়েছে। ওনার সঙ্গে তফাৎ হচ্ছে এই জায়গাটায়, ওনারা অনেক নাটক করেছেন, সংগঠন করেছেন, আমার সেই জায়গাটায় খুব কম, আমি সেই জায়গায় যাইনি। আমি বড় বড় জায়গায় গিয়ে যে সংগ্রহ করেছি যেই সব সম্পদ এনে আমি আমার যেখানে থাকি সেইখানে সমৃদ্ধ করার জন্য সেখানকার যারা আমার বয়সে কম তাদের মধ্যে নাটকের কাজ করেছি, এখনও তাই করি। আমি এখনও সেই কাজটা করে চলেছি। আমার ওইরকম একটা বড় জায়গায় আমার প্রকাশটা নাই, কাজে সেই জায়গায় আমাকে কেউ চেনেও না, কিন্তু মানব নিশ্চয়ই আমাকে এখনও চেনে। নাটক নিয়েই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, এবং সেই প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমি তার গুণগ্রাহী, এবং তাদের কাছ থেকে এখনও আমি অনেক কিছু শিখি। সেই শিক্ষাটা আমার মানে প্রফেশনালি প্রকাশ করা না, আমি যেখানে যাদের সঙ্গে কাজ করি সেখানে আমি সেটাকে কাজে লাগিয়ে দিই। এইটা হচ্ছে আমার নাটকের ব্যাপার। কারণ আমিও সেই নাটকটা ছোটোবেলায় স্কুল থেকেই আরম্ভ, আমার স্কুলের মাস্টারমশাই থেকে নাটকের যে নেশাটা ঢুকিয়ে দিয়েছিলেন সেটা এখনও আছে, এখনও নাটক আমার খুব প্রিয়। এবারে বর্তমান যে সমাজ ব্যবস্থাটা, নাটককে যেইভাবে দেখি, নাটকের দুটো দিক আছে। একটা হচ্ছে একেবারে নিখাত বিনোদন, আসলে লোক সংস্কৃতি, যেটা সারাদিন সাধারণভাবে লোকেরা পরিশ্রম করে এখনও আমাদের সেটা আছে। পরিশ্রম করে যখন ঘরে ফেরে তখন একটা বিনোদন হয়, কেউ গান করে, ঠাট্টা করে, হই হই করে, ইত্যাদি ইত্যাদি, এইভাবেই একটা নাটকের জায়গাটা হয়ে আছে। কিন্তু নাটকের আরেকটা জায়গা হচ্ছে, নাটক হচ্ছে একটা প্রতিবাদ, সমাজটাকে পাল্টাবার, সমাজে যে খারাপ দিকগুলো থাকে আদিকাল থেকে নাটক সেটাকে ধরিয়ে দেয়
এবং সেই জন্য নাটককে অনেক নির্যাতনও সহ্য করতে হয় সমাজের এই জায়গাটা। এই প্রতিবাদী নাটকটা এখন কমে গেছে। এবারে যাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে নাটক সেখানে বিকৃত হয়ে যাচ্ছে, সেখানে দাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার অবজারভেশন আর কি। কাজেই নাটককে যদি আবার প্রতিবাদী চরিত্রে প্রতিষ্ঠিত করা যায় তাহলে সে জনতার সাধারণ মানুষের কাছে প্রিয় হবে, সাধারণ মানুষ এখনও ছুটে ছুটে সেই নাটক দেখতে যাবে, এই বলবো আর কি। আর কি বলার? আর যারা এখন নাটকে আসছে তাদের আপনি কি বলবেন? এখন যারা অনেক লোক নাটকে, বা ছেলেরা নাটকে আসছে, মেয়েরা নাটকে আসছে, একটা বড় কি জন্য আসছে? তারা তো একটা আদর্শ নিয়ে আসছে, তাদের সম্বন্ধে কি বলবেন? একটা বাণিজ্যিক এবং পেশাগত ব্যাপার এসে গেছে। তো নাটকটা আমরা যখন করেছি তখন নাটকের কোনো ইনস্টিটিউট ছিল না। একজন সিনিয়র লোক নাটক ভালোবাসেন, তিনি টরেন, তিনি আবার দল পাকাতেন। এইভাবে নাটকের আমার অভিজ্ঞতাই শুরু। গণনাট্যতে আমরা বড় বড় প্রতিভাবান নাট্যকারদের, অভিনেতাদের সব পেয়েছি। এখন যেটা হচ্ছে এটা খারাপ না, অত্যন্ত ভালো। এখন তো ইউনিভার্সিটিতে নাটক পড়ানো হচ্ছে, প্রতি বছর অভিনেতা কয়েকশো পাশ করে বেরোচ্ছে এবং টেকনিশিয়ান কয়েকশো। কারণ ওই পুরো নাটকের যা যা যাবতীয় আছে সেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, তার বই আছে। এখন আর ওই একজনের গুরু মেনে তার শিষ্যত্ব থেকে তিনি যেভাবে বলছেন ওইভাবে নাটক করার যুগ তো নাই তো। এখন তারা তো অনেক বেশি উন্নত জায়গায় চলে গেছে। এইবারে তাদের একটা পেশার জায়গায় যেতে হবে, যার আশ্রয় পাচ্ছে তারা এই সিরিয়ালগুলোতে যাওয়াতে সেটা আরও আলো টালো দিয়ে আরও জমকালো হচ্ছে, তার প্রচারও হচ্ছে। কিন্তু থিয়েটারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ওখানের আলোটা নিভে যাচ্ছে। এটাকে জোর করে না আনতে পারলে সমাজটা বদল হবে না। কারণ সমাজ বদল করতে হলে ওই জায়গাটা দরকার, প্রতিবাদ দরকার। সেই প্রতিবাদটা ওই নাটকে হবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। বিমলাবাবুর যেভাবে বললেন আপনিও কি সেভাবেই বলবেন? আজকে যারা নাটকের জন্য আসছে, যে ছেলে মেয়েগুলো, তাদের কি আপনি সে কথাই বলবেন উনি যেভাবে বলল? না, আমি বলবো যে সবাই এই ভাবনা নিয়ে আসছে তা নয়। কিছু কিছু এর মধ্যে মরা করতে করতেও তো রাম নাম করে। সুতরাং নাটকটাকে চালাতে হবে। নাটক যদি বেঁচে থাকে তাহলে আদর্শটাও বাঁচবে। একদিন না একদিন বুঝতে পারবে যে আদর্শের জন্যে সব কিছু করা যায়। হ্যাঁ, মানে নাটক করার জন্যে করা তা নয়। নাটক যেমন সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, তার মানে এই নয় যে বিনোদনকে বিসর্জন দিতে হবে। হ্যাঁ, বিনোদন তো থাকবেই। বিনোদনটা নেহাতি গা ভাসানো সেই বিনোদন না। বিনোদনটা একটা অনুপ্রেরণা হিসেবে আসবে। এই আদর্শ বোধটা সেই অনুপ্রেরণাটাকে দেয়। আমি আগামী প্রজন্মের যারা নাটক করতে ইচ্ছুক বা করার কথা ভাবছেন তাদের বলবো যে জিনিসটা করবেন তাকে ভালো করে জানুস, যে জিনিসটা করবেন তার চর্চা করুন, তার চাষাবাদ করুন। অশিক্ষিত পটুত্ব দিয়ে বেশি দূর এগোনো যায় না। আমি তাদের বলবো যে আদর্শবোধের সাথে, নিষ্ঠার সাথে আপনার কথা আপনার সমাজকে বলুন। সমাজকে আপনি কিছুটা ঋদ্ধ করুন। সমাজ আপনাকে অনেক কিছু দিয়েছে, তার পরিবর্তে আপনার যা দেওয়ার আছে নাটকের মাধ্যমে তা আপনি অনায়াসে দিতে পারেন। সচেতনভাবে যদি সেটা করা যায়, আমার মনে হয় পথ এখন বন্ধ মনে হলেও আগামী দিনে কিন্তু বন্ধ থাকবে না। আপনি আমায় নাই চালাই, আমরা যদি চোখ বন্ধ করেও থাকি, কিন্তু ইতিহাস, ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু চোখ বন্ধ করে থাকবে না। এই ধারা তারা বয়ে নিয়ে যাবে কেউ না কেউ। আমি আপনি না হতে পারি,
সে তুমিও সখা এরা বয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। এই বিশ্বাস আমাদেরও আছে, কেউ না কেউ বয়ে নিয়ে যাবে নাটককে, সেইভাবেই বয়ে নিয়ে যাবে। মানবদা যেভাবে বলল, বিমলবাবু যেভাবে বলল, আদর্শ এবং বিনোদন এই দুটোকে মিশিয়ে যদি নাটককে, অনেক বাধা আসবে কিন্তু তার মাঝখানেও আমাদের ওই নাটককে আগিয়ে নিয়ে যেতে হবে। এই আশা রেখে আজকে কথা কাহিনীর পক্ষ থেকে আপনাদের অভিবাদন জানিয়ে, নমস্কার জানিয়ে, এইভাবে আপনারা সময় দিয়েছেন আমার এই ছোট্ট চ্যানেলকে, যেন ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। আপনারা দেখতে দেখুন। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রচেষ্টায়, এই উদ্যোগ নেওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তাহলে এখানেই রাখলাম, নমস্কার।